তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সনাতন সূত্রধরে স্বাগত। আজকে তোমাদের সামনে এবিটি টেস্ট পেপারের 248 নম্বর পৃষ্ঠায় যে ইতিহাসের প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা নিয়েই আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু কি? আচ্ছা, আমরা জানি যে আমাদের সাধারণ মানুষ বা নিম্নবর্গের মানুষরাই কিন্তু এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বা এই ইতিহাসের বিষয়বস্তু। তাহলে দেখো, সাধারণ মানুষ বা সাধারণ সম্প্রদায়, এই দেখো সাধারণ সম্প্রদায় আছে। নীলকর বিরোধী পত্রিকা ছিল। নীলকর বিরোধী পত্রিকা কোন পত্রিকা? দেখো, একটা রাজনৈতিক পত্রিকা যেটা নীলকরদের বিরোধিতা ছিল, সেইটা তোমার কি, এটা কিন্তু তোমরা সোমপ্রকাশ দেবে, এটা কিন্তু রাজনৈতিক পত্রিকা ছিল। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখো, 3 নম্বর কি বলছে, কুলীন কুল সর্বস্ব নাটকটি কে রচনা করেছেন বলো তো? এটা কিন্তু রামনারায়ণ তর্করত্ন যা করেছে। আচ্ছা, হেয়ার স্কুল প্রতিষ্ঠিত কবে হয়? হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয়েছিল তোমার 1818 সালে। তবে এটা বলে রাখা ভালো যে এই হেয়ার স্কুলের নাম কিন্তু হেয়ার স্কুল ছিল না, এটা ছিল পটলডাঙ্গা একাডেমি, যা পরবর্তীকালে হেয়ার স্কুল নামে পরিচিতি লাভ করে। আচ্ছা, 1-এর 5 নম্বর প্রশ্ন বলেছে যে কোন বিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেন? আমরা জানি যে নীলদর্পণ নাটক কোন বিষয়কে কেন্দ্র করে হতে পারে? নীলকে কেন্দ্র করে, তাই এই নীলটাই তোমার সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কবে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করেছিল? আমরা জানি যে 1865 সাল। তারপর কবে করেছিল? 1878 সাল, তাই কি না? তাহলে 1865 সালটা হচ্ছে। চিল নায়েক কোন বিদ্রোহের নেতা ছিলেন? চিল নায়েক কোন বিদ্রোহ নেতা? এটার নাম তো তোমরা হয়তো অনেকেই শোনোনি, তবে কিন্তু চিল নায়েক এই নামটা কিন্তু ভিল বিদ্রোহের সঙ্গে জড়িত, অর্থাৎ চিল নায়েক ভিল বিদ্রোহের একজন নেতা ছিলেন। যেহেতু আমাদের বইতে, পাঠ্য বইতে ভিল বিদ্রোহটা অতটা বিস্তারিতভাবে নেই, সেই জন্যই কিন্তু অনেক বইতে এই নামটা কিন্তু তোমরা পড়োনি। আচ্ছা, পেশোয়া পদ লুপ্ত করেছিলেন, পেশোয়াপদ কে লুপ্ত করেছিলেন বলো তো? এই পেশোয়াপদটা কিন্তু লুপ্ত করেছিল লর্ড ডালহৌসি, এই পেশোয়াপদ লুপ্ত করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি দেশাত্মবোধক উপন্যাস, এটা দেশাত্মবোধক উপন্যাস কোনটা বলো তো? এটা কিন্তু তোমার এই যে আনন্দমঠ উপন্যাস, এটাই কিন্তু তোমার দেশাত্মবোধক উপন্যাস। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা কে? এই ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা ছিলেন অরবিন্দ্রনাথ ঠাকুর। বাংলার ছাপাখানা সূচনা হয় কোথায়? হুগলিতে, বর্ধমানে, কলকাতায় নাকি হাওড়ায়? এটা কিন্তু হয়েছিল তোমার হুগলিতে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে, কি আবিষ্কারের জন্য সিভি রমন নোবেল প্রাইজ পেয়েছিল? এটা কিন্তু তোমার রমন এফেক্টের জন্য সিভি রমন নোবেল প্রাইজ পায়। বাংলা ভাগ করা হয় 1905 খ্রিস্টাব্দের কত তারিখে বলো তো? এটা কিন্তু তোমার 16ই অক্টোবরে। গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজফর আহমদ। স্বরাজ্য দলের সভাপতি কে ছিল বলো তো? স্বরাজ্য দলের সভাপতি আমরা জানি যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দলের তোমার সভাপতি ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? আর সারা বাংলায় অরন্ধন দিবস পালিত হয় বলো তো? কার নির্দেশে? এটা কিন্তু তোমার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নির্দেশেই কিন্তু এটা হয়েছিল। গুলামগিরি যে গ্রন্থটা আছে, এই গুলামগিরি গ্রন্থটা কে রচনা করেছেন? এটা তোমার রচনা করেছে জ্যোতিবা ফুলে। চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি কে লেখেন বলো তো? এটা কিন্তু তোমার কল্পনা দত্ত লিখেছে। কোন দেশীয় রাজ্যের বিপুল সংখ্যক মানুষ গণভোটের মাধ্যমে ভারতের পক্ষে মতদান করেছিল? এটা কিন্তু একমাত্র এই জুনাগড়ে 80% কিন্তু হিন্দু জনসংখ্যা ছিল। কেয়াপাতার নৌকা, আমরা সবাই জানি কেয়াপাতার নৌকা বেশ কয়েকবার আগেরগুলোতেও আছে। কেয়াপাতার নৌকা দেখো কে? প্রফুল্ল রায়। আর প্রফুল্ল চক্রবর্তী কিন্তু দ্য মার্জিনাল মেন, এই প্রশ্নটাও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রফুল্ল রায় আর প্রফুল্ল চক্রবর্তীতে কিন্তু তোমরা কিন্তু কখনোই কনফিউজ হবে না। দেখো, এখানে বলছে যে প্রত্যেকটা উপবিভাগ থেকে আমাদের অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতেই হবে। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, যে কত খ্রিস্টাব্দে মোহনবাগান আইএফএল শিল্ড জয় করেছিল? আচ্ছা, এটা তোমরা কেই বা না জানো, এটা তোমার 1911 সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ার টিমকে হারিয়েছিল। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা? এটা কিন্তু তোমার কলহনের রাজতরঙ্গিনী ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ। রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কি? মৃণালিনী দেবী। কে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠা করেন? এটা করেছে সত্যেন্দ্রনাথ বসু। আচ্ছা, এবার ঠিক ভুলগুলো দেখো। ব্রাহ্ম সমাজ ছিল একটা সাম্প্রদায়িক প্রতিষ্ঠান। আচ্ছা, এটা কি সত্য? হ্যাঁ, এটা তুমি সত্য বলবে। আচ্ছা, এটা কেন, তুমি কোন প্রেক্ষিতে এটাকে সত্য বলছো? এটা কিন্তু সত্য লিখবে। আমি কিন্তু টি লিখলাম, অর্থাৎ ট্রু লিখলাম। তোমরা কিন্তু টি লিখলে কিন্তু হবে না, এখানে কিন্তু তুমি এটা ঠিকই লিখবে, ঠিক কথাটা লিখবে, নাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না।
আচ্ছা, আমি আগে বলি যে ব্রাহ্ম সমাজ একটা সাম্প্রদায়িক প্রতিষ্ঠান। এই সাম্প্রদায়িক প্রতিষ্ঠান কেন বলছো তুমি? কারণ এখানে দেখো যে হিন্দু ধর্মের নানান সাথে কিন্তু এই বিরোধ ছিল, ঠিক আছে। এই পরবর্তীকালে কেশবচন্দ্রের নেতৃত্বে যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ হয় সেটার বিরোধ কিন্তু আরও চরমতর ছিল। সেই দিক থেকে বিচার করলে কিন্তু ব্রাহ্ম সমাজকে একটা সাম্প্রদায়িক প্রতিষ্ঠান তুমি বলতে পারো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। না, শ্রীরামকৃষ্ণদেব এটা করেনি, রামকৃষ্ণের শিষ্য অর্থাৎ কে বলতো, স্বামী বিবেকানন্দ কিন্তু 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাহলে এটা আমাদের কি হচ্ছে বলতো, এটা কিন্তু তোমার ভুল হচ্ছে, ঠিক আছে। আমি এখানে ভুলই লিখলাম, আর এটা কিন্তু তোমরা ঠিক লিখবে। মুন্ডারা বিরসাকে সিং বোরা বা সূর্য দেবতা বলে মনে করতেন। হ্যাঁ, এটা কিন্তু সত্য, এটা কিন্তু তারা সিং বোরা বা সূর্য দেবতা বলেই মনে করতো। আর টিপু গারো ছিলেন পাগলপন্থী বিদ্রোহের একজন নেতৃত্ব দিয়েছিলেন। এটা আমাদের ভুল হবে। আচ্ছা, এই ভুল যে বলছি, ভুল কোন প্রেক্ষিতে? দেখো, টিপু গারো নয়, টিপু পাগলপন্থী বিদ্রোহের একজন অন্যতম নেতা ছিলেন। হজরত মহল, বামদিক আর ডামদিক মিলাতে বলছে কিন্তু। হজরত মহল জানি আমরা অযোধ্যার হজরত মহল, তাই এই অযোধ্যা হবে। আচ্ছা, সকল ভারতবর্ষ, এই ভারতবর্ষের সকল জাত আমার জাত, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে গোরা উপন্যাস, এই গোরা উপন্যাসে কিন্তু বলা হয়েছে। তাহলে গোরার সাথে মিলছে। আচ্ছা, বাবা গরিবদাস এটা কি একা আন্দোলনের সঙ্গে জড়িত? তাই তো, কিন্তু চরমপন্থী নেতা কিন্তু ছিল মাদার ব্যাসী, এটা খেয়াল রাখবা। আর তাহলে একটাই বেঁচে আছে, রমাবাই রানারে। এটা তোমরা ভারত মহিলা পরিষদ, এটা কিন্তু তোমরা যুক্ত করে দাও। এইবার আমাদের এখানে দেখো মানচিত্রে তোমার করতে বলেছে। এই মানচিত্র যদি তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। বিবৃতি 1 নম্বরটা দেখো, ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব শুরু হয়েছিল। এবার ব্যাখ্যা 1 কি বলেছে, ভারতে আরবি আর ফার্সি ভাষা চালু করতে হবে এই জন্য। ব্যাখ্যা 2 বলেছে দেখো, ভারতে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা এই চালু হবে এই বিষয় নিয়ে, নাকি তোমাদের বলছে যে দেশীয় ভাষার মাধ্যমে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করতে এই বিষয়ে। এটা কিন্তু দ্বন্দ্বটা শুরু হয়েছিল প্রাচ্য শিক্ষা চালু হবে না পাশ্চাত্য শিক্ষা চালু হবে এই নিয়েই কিন্তু লর্ড আর্মহার্স্টকে রাজা রামমোহন রায় 1823 সালে একটা চিঠিও লিখেছিল। আচ্ছা, বিবৃতি 2 নম্বরটা কি বলেছে দেখো, যে স্বৈরাচারী ইংরেজ শাসনের শোষণের তোমার বিরুদ্ধে সন্ন্যাসী ও ফকিররা বিদ্রোহ করেছিল। এবার এই বিদ্রোহ ব্যাখ্যা 1 কি বলছে, ইংরেজ সরকার সন্ন্যাসী আর ফকিরদের কাছে উচ্চ হারে রাজস্ব আদায় করেছিল আর তীর্থকর আদায় করেছিল এই জন্য, নাকি বলছে যে ইংরেজ সরকার সন্ন্যাসী আর ফকিরদের কৃষিকাজে বাধা দিত এই জন্য, না সন্ন্যাসী ফকিররা খ্রিস্টান মিশনারি দ্বারা আক্রান্ত হয়েছিল? দেখো, খ্রিস্টান মিশনারি দ্বারা যে একেবারে আক্রান্ত হয়নি তা নয়, আক্রান্ত হয়েছিল। এবার সন্ন্যাসী আর ফকিরদের কৃষিকাজে বাধা দেয়নি, তাদের বিভিন্ন রকম কর আরোপ করতো। তাহলে কিন্তু এইটা কিন্তু আমাদের সঠিক, একদম সঠিক ব্যাখ্যা নাম্বার 1টা। বিবৃতি 3 কি বলেছে, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সামিল হয়নি। কেন সমাজ হয়নি, তোমার সামিল হয়নি? আমরা বঙ্গভঙ্গে পড়েছি যে কৃষকদের বিষয়ে কোনো কর্মসূচিই গ্রহণ করা হয়নি। যদি কর্মসূচি গ্রহণ করা না হয় তাহলে কেনই বা হবে? এখানে দেখো ব্যাখ্যা 1টা বলেছে, আমি যেটা বললাম সেটাই কিন্তু। বিবৃতি 4টা কি বলেছে দেখো, শচীন্দ্র প্রসাদ বসু 1905 খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। এখানে ব্যাখ্যা 1 বলেছে, সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য, বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট স্কুল কলেজে টিকিয়ে থাকার জন্য, নাকি গ্রামে গঞ্জে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এটা কি হবে বলো তো? এটা কিন্তু সরকারি থেকে যে সকল ছাত্ররা বিতাড়িত হয়েছিল তাদের বিকল্প শিক্ষা ব্যবস্থা দান করার জন্যই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। মান 2 এর প্রশ্নগুলো দেখো কি বলেছে, যে প্রথম প্রশ্নটা বলেছে নৃত্যের ইতিহাস সংক্ষেপে লেখো। আচ্ছা, নৃত্যের ইতিহাস আমরা চলো পিডিএফ বানিয়েছি, পিডিএফ থেকে দেখি। সঙ্গীতের মতো নৃত্যও কিন্তু একটা প্রাগৈতিহাসিক কলা। নৃত্য একটি সময়ের ও সংস্কৃতির পরিচয় দেয়। কোনো জনগোষ্ঠীর সংস্কৃতিতে নৃত্যের গুরুত্ব সম্পর্কে জানা যায়। প্রাচীনতম ঐতিহাসিক নৃত্যগুলি হলো ভারতের গুহাচিত্র, যা 8000 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় সমাধির চিত্রগুলি থেকে প্রায় 3300 খ্রিস্টপূর্বাব্দের নৃত্যকে তোমার চিত্রিত করে। এই প্রাথমিক নৃত্যগুলি ধর্মীয় প্রকৃতির হতে পারে, তবে প্রাচীন গ্রীসের যুগে লোকেরা এই নাচকে অন্তর্ভুক্ত করেছিল। আচ্ছা, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হতে পারে বলো তো? কোনো ব্যক্তি যখন নিজের কথা অকপটেই নিজেই লেখেন তাকেই আমরা আত্মজীবনী বলি। আর তার নানান ঘটনা যা পরোক্ষ প্রত্যক্ষভাবে স্মৃতিপটে লেগে থাকে, পরে যদি সেই নিজের স্মৃতিগুলোকে সংকলন করে তাকে আমরা বলি স্মৃতিকথা। যেমন সরলা দেবী চৌধুরানীর স্মৃতিকথা, জীবনের ঝরাপাতা, তারপরে তোমার 70 বছর, এই যে আত্মকথা ও স্মৃতিকথার উদাহরণ। এবার এগুলো কিন্তু আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কেন? কারণ এই সকল আত্মজীবনী বা স্মৃতিকথা থেকে তৎকালীন জীবনের কিন্তু নানান তথ্য পেয়ে থাকি। এইখানে এই কথাটা একটু অ্যাড করে দেবে তোমরা। বাবু সম্প্রদায় বলতে কি বোঝো?
ইংরেজ শাসন চালু হওয়ার ছিন্নমূল মানুষের পাশাপাশি প্রতাপশালী বাবু নামের এক নতুন শ্রেণীর উদ্ভব হয়, যারা নিজের ইংরেজ আমল থেকে যত্রতত্র বাবু রয়ে গেলেন। এটা হবে বাবু বিষয়ে একটি কথা লিখে রাখা যায় যে বাবু ছিল নবাবদের দেওয়া উপাধি। শিক্ষিত ও ধনীদের এই উপাধি দেওয়া হতো। আচ্ছা, কে কাদেরকে নকল নবিশদের দল বলেছেন? ডক্টর অমলেশ ত্রিপাঠী নব্যবঙ্গ দলকে নকল নবিশদের দল বলে ব্যঙ্গ করেছেন, কারণ পাশ্চাত্য সংস্কৃতির প্রতি অন্ধবিশ্বাস ও এই জাগরণের নেতৃবৃন্দ পাশ্চাত্য সংস্কৃতিকে অন্ধের মতো অনুকরণ করেছিল, তাই প্রাচ্যের সব কিছুই ছিল তাদের খারাপ। চুয়ার বিদ্রোহ বলতে কী বোঝায় বলতো? আর এদের জীবিকা কী ছিল? চুয়ার শব্দটি ছিল কোনো কিন্তু সম্প্রদায়ের নাম নয়। ইংরেজরা অরণ্য ও পাহাড়ে বসবাসকারী লুঠতরাজদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চুয়ার নামে আখ্যা দেয়। সামগ্রিকভাবে চুয়ার বলা হতো আলো, কোন্ডা, তারপরে মুন্ডারি, কুর্মি, বাগদি, মাঝি, লোধা প্রভৃতি উপজাতির মানুষদের। এরাই সাধারণত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়খণ্ডের বাসিন্দা ছিল। আর জমিদারদের অধীনে এরা সৈনিকের কাজ বা পাইক বা বকন্দোসের কাজ করত। তাদেরকে যে জমি বা জমিদাররা নিঃশুল্ক ভোগ দখলের জন্য কিন্তু দিত। এলাকা চাষ বা এলাকা চাষ কি? নীলকর সাহেবরা প্রধানত দুটি উপায়ে চাষিদের নীল চাষ করাতো। প্রথমত, নীলকর সাহেবরা জমি কিনে সেই জমিতে চাষিদের দিয়ে নীল চাষ করাতো, আর এই পদ্ধতি বা এলাকা চাষ বা নিজ ইবাদি নামে কিন্তু পরিচিত ছিল। দ্বিতীয়ত, বহু ক্ষেত্রে নীলকররা চাষিকে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষির জমিতে নীল চাষ করাতো। এই পদ্ধতিকে কিন্তু আমরা বে এলাকা চাষ নামে পরিচিত। আচ্ছা, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল বলতো? সাধারণ মানুষের মধ্যে অতীত গৌরবগাথা ছড়িয়ে দেওয়া, দেশীয় ভাষা চর্চা করা, জাতীয় প্রতীকগুলোকে মর্যাদা দেওয়া, আর এদেশে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রতিরোধের চেষ্টা করা। শ্বেতাঙ্গ বিদ্রোহ কি? 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত ইলবার্ট বিলের যখন খসড়া প্রকাশিত হয় এবং ভারতীয় বিচারকদের আর ইউরোপীয় বিচারকদের সমমর্যাদা দেওয়া হয়, তখন হয় এই সমস্যাটা। আসলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা মনে করে যে এর ফলে তাদের আধিপত্য নষ্ট হচ্ছে, আর এই আধিপত্য নষ্ট হওয়ার জন্যই তারা ইলবার্ট বিলের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করে, যা শ্বেতাঙ্গ বিদ্রোহ বা হোয়াইট মিউনিটি নামে কিন্তু পরিচিত। শ্রীরামপুর ত্রয়ী কারা? হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার এবং শিক্ষা বিস্তারের কাজ শুরু করে। শ্রীরামপুর ত্রয়ী উইলিয়াম কেরি, ফ্রাসোয়া মার্শম্যান, তারপরে তোমার নর্থ উইলিয়াম ওয়ার্ড, এই তিনজন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। এদেরকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। আর এর অবদান কী ছিল বলতো? এরা ছাপাখানা প্রতিষ্ঠা, তারপরে দিগদর্শন, সমাচার দর্পণ পত্রিকা, বিভিন্ন গ্রন্থ প্রকাশ বা 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ, একাধিক স্কুল, তারপরে কলেজ প্রতিষ্ঠা করেছিল। তারপরে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি তোমার উদ্যোগ কী ছিল বলতো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা বা প্রসার ঘটলে বিদেশি শিক্ষানীতি নানাভাবে সমালোচিত হয়। যেমন তোমার দেশীয় উদ্যোগ, ঔপনিবেশিক শিক্ষা কাঠামোর বিরুদ্ধে অনেকেই সোচ্চার হয়েছিল। এর ফলশ্রুতি হিসাবে বাংলার দেশীয় উদ্যোগে গড়ে ওঠা দুটি প্রতিষ্ঠান কি? জাতীয় শিক্ষা পরিষদ আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। একা আন্দোলনের কারণ কী ছিল? 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে উত্তর পশ্চিম অযোধ্যার নিম্নবর্গের কৃষকরা একা বা একতা আন্দোলনে সংগঠিত করে। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারিবাসী। এই আন্দোলনের চরিত্র ছিল উগ্র প্রকৃতির। একা আন্দোলন শুরু হওয়ার কারণ কি? একা আন্দোলন শুরু হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। এখানে দেখো, কারণ নির্ধারিত খাজনার চেয়ে 50% অতিরিক্ত খাজনা নির্ধারণ করা, বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে কর প্রদান, খাজনা আদায়কারী ঠিকাদারদের অত্যাচার, শোষণ ইত্যাদি। পরের কোশ্চেন কী বলেছে? জাতীয় কংগ্রেসের ভেতর দুজন বামপন্থী মনস্ক নেতার নাম করো। এই যে এখানে তুমি বলবা জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, রামমনোহর লোহিয়া, ইউসুফ মেহেন আলী আর মিনু মাসানি। ধর্ষণা লবণ গোলা সত্যাগ্রহ কি? 1930 খ্রিস্টাব্দের 4 মে মহাত্মা গান্ধী ভারতের ভাইসরয় লর্ড আরউইনকে ধর্ষণার লবণ সত্যাগ্রহের অভিযান চালানোর জন্য একটা চিঠি লেখেন। এই উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এই উদ্দেশ্য ব্যাখ্যা করে ঔপনিবেশিক ভারতের ব্রিটিশ সরকারের লবণ করের বিরুদ্ধে একটা বৃহত্তর প্রতিবাদ ঘোষণা করা হয়, যা ধর্ষণা লবণ গোলা সত্যাগ্রহ নামে পরিচিত। আচ্ছা, সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান আন্দোলন কি বলতো? 1925 খ্রিস্টাব্দে পিরিয়ার নামে পরিচিত
E.V. রামস্বামী নাইকার এর নেতৃত্বে মাদ্রাজের দলিতদের নিয়ে একটা সেলফ রেসপেক্ট আন্দোলন বা আত্মমর্যাদা আন্দোলন শুরু হয়। এই সেলফ রেসপেক্ট আন্দোলন নাইকারের বক্তব্য ছিল যে কংগ্রেস দলিতদের প্রকৃত নাগরিকত্ব দিতে সক্ষম বা ইচ্ছুক নয়। দলিতদের সমান নাগরিকত্ব ও অব্রাহ্মণ দ্রাবিড় ভূমি প্রতিষ্ঠা এই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল। এই আন্দোলনের ফলেই দলিতদের মন্দিরে প্রবেশের অধিকার অর্জিত হয়। আর সেলফ রেসপেক্ট আন্দোলন কি বলতো? সেলফ রেসপেক্ট আন্দোলন তামিলদের মধ্যে আত্মমর্যাদাবোধের সৃষ্টি করেছিল। তাদের সামনে এক সুখী ও সমাজের আশা জাগিয়ে তোলে যেখানে অস্পৃশ্যতা, বর্ণবৈষম্য বিরোধী বা আধিপত্য থাকবে না। প্রতি সীমালু স্মরণীয় কেন? অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন শুরু করেন এবং প্রতি সীমালু এখানে স্মরণীয় হওয়ার কারণ কি? 1952 খ্রিস্টাব্দে 19 অক্টোবর তেলুগু ভাষাভাষীদের স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের গঠনের দাবি তুলে আমরণ অনশন শুরু করেন এবং 51 দিন অনশনের পর তার কিন্তু মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে প্রবল বিক্ষোভ হয় এবং এর ফলস্বরূপ কি হচ্ছে? ভারত সরকার 18 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের সিদ্ধান্ত নেয় এবং 1953 খ্রিস্টাব্দে 1 অক্টোবরে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে এই আন্দোলনে শ্রী পত্তিরিমালালু অমরজীবী কিন্তু উপাধি দেওয়া হয়। ভারতের স্বাধীনতা আইন কি বলতো? ভারতের স্বাধীনতা আইন দীর্ঘদিনের ব্রিটিশ উপনিবেশ ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ হয়। এটি 18 জুলাই রাজকীয় সম্মতি লাভ করে এবং ভারতের স্বাধীনতা আইন বলা হয়। আর স্বাধীনতা আইনের বেশ ধারা ছিল দুটা। দেখো, ভারত ও পাকিস্তান দুটি ডোমিনিয়নের মর্যাদা সম্পন্ন নতুন রাষ্ট্র গড়ে উঠবে। তারা ব্রিটিশ কমনওয়েলথ এর সদস্য হবে এবং পররাষ্ট্র ক্ষেত্রে স্বাধীন থাকবে। তারপরে দেখো, নতুন রাষ্ট্র দুটির সীমা নির্ধারণের ক্ষেত্রে সীমানা কমিশন গঠন করা হবে। তারপরে বলছে নতুন রাষ্ট্র দুটির নিজ নিজ সংবিধান রচনা করবে। আর যতদিন তা না হয় ততদিন কিন্তু 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বা বিধিবিধান অনুসরণ করবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।